সো হ্যালো এভরিওয়ান, রোড টু ড্রিমের গুণগত রসায়নের সিকিউ সলভে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের যে সিরিজটা চালু করছি সেটা হচ্ছে ওয়ান শর্ট সিকিউ সলভ এইচএসসি 25 এবং এইচএসসি 26। এটা উভয়দের জন্য এটা উপকারী হবে আশা করতেছি। সো আমরা যে সিকিউগুলো আজকে সলভ করব, গুণগত রসায়নের সবগুলো সিকিউকে আমরা 6টি টাইপে ভাগ করে ফেলছি। এটাকে আমরা 2টা পার্টে ভাগ করে ফেলবো, পার্ট 1 এবং পার্ট 3। এই ভিডিওটা আরেকটা পার্ট আসবে, দ্রাব্যতার পর থেকে আরেকটা পার্ট, দ্রাব্যতার আগ পর্যন্ত আরেকটা পার্ট। সো আজকে আমাদের প্রথম পার্টের যে সিকিউগুলো, সো টাইপ 1-এ প্রথম যে টাইপটা রয়েছে আমাদের, এটা হচ্ছে পরমাণু মডেল সংক্রান্ত। এটা শুধুমাত্র এবং শুধুমাত্র পরমাণু মডেল। এটা অনলি পরমাণু মডেল থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে অনলি বলতে পারতেছি। সো এই টাইপটা থেকে যে ধরনের প্রশ্ন আসে, এটা মূলত হচ্ছে আমাদের এটা আমাদের নিউক্লিয়াসের অস্তিত্ব চাই, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়াসের যে অস্তিত্ব, এখান থেকে বলা যায় নিউক্লিয়াসের অস্তিত্ব। নিউক্লিয়াসের অস্তিত্ব, এটা প্রমাণ চাই, এটা প্রমাণ, নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করতে বলে। সো এটা অন্যভাবে বলতে পারে, এটাকে দিতে পারে যে আলফা কণা পরীক্ষা বলতে পারে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, বিচ্ছুরণ পরীক্ষা, পরীক্ষা বানানটা হয় নাই যদিও, পরীক্ষা। সো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বলতে পারে। সো অথবা আবার বলতে পারে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মধ্যে পরমাণুর গঠনও চাইতে পারে। এটাকে আবার আরেকটা হচ্ছে গঠন চাইতে পারে, যে পরমাণুর গঠন ব্যাখ্যা করো, পরমাণুর গঠন ব্যাখ্যা করো। গঠন ব্যাখ্যা করো। সো এটাও একটা টাইপ হইতে পারে। সো এইটা মূলত আমাদের যে হাজারসের বইয়ের মধ্যে আছে, প্রথম যে পার্টটা বুরের, এটা বুরের যে ব্যাখ্যা, এই প্রশ্নটা আসার সম্ভাবনা মোটামুটি বলতে পারো 60%-এর মতো আসতে পারে, সম্ভাবনা আছে। এটা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা দেখছি যে এটার সম্ভাবনা আসে, তবে কম পরিমাণে কম আসে। সো এটা তোমরা মানে মেইন যে বইটা আছে হাজারসের বই, এই হাজারসের বইয়ের মধ্যে ব্যাখ্যা সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা এখান থেকে বিভিন্ন ইয়ার বেছে সেগুলো শিখে ফেলবা, মুখস্থ করে ফেলবা আর কি। সেইটা মুখস্থের বিষয়, এটা এখানে পড়ানো হচ্ছে না। সো এইটার মধ্যে আরেকটা টাইপ আছে আমাদের বুর পরমাণু মডেল, 2 নম্বর যে টাইপটা, এটা হচ্ছে বোর মডেলের, বুরের যে মডেলটা, বুর পরমাণু মডেল থেকে আসে। বুর পরমাণু মডেল থেকে আমাদের একটা প্রশ্ন আসতে পারে, এটা আশা করা যায়, প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি বলা যায়। সো এইখানের মধ্যে আবার 2টা টাইপ আছে, 2টা টাইপের মধ্যে বলতে পারো যে 2টা টাইপ। কোন 2টা টাইপ? একটা হচ্ছে আমাদের এখান থেকে বলতে পারে ভুরের যে গ্রহণযোগ্যতা, গ্রহণযোগ্যতা, অথবা বলতে পারে যে স্বীকার্যসমূহ। সো এটাও একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্যাখ্যামূলক, এটা ব্যাখ্যামূলক, এটাও তোমরা শিখে ফেলবা, স্টেপগুলো হাজারি স্যারের বইয়ে পাওয়া যায়। এটা তোমরা শিখে ফেলতে পারো, হাজারি স্যার আছে, কবির স্যারের বই আছে, অথবা গাইডে তোমরা শিখতে পারো সুন্দরভাবে। সো এটা ব্যাখ্যামূলক প্রশ্ন, এখান থেকে তোমরা বুরের যে স্বীকার্যসমূহ, কী কারণে বুরের মডেলগুলোর গ্রহণযোগ্যতা হইল, সো এগুলো একটু উল্লেখ করতে পারো, এবং কী কী স্বীকার্যগুলো একটা টেকনিকে মনে করা যায় যে কক্ষের কোণায় বর্ণ, ঠিক আছে? এখানে একটা ট্রিক্স আছে, আমরা মেডিকেল বিষয়ে শিখছিলাম যে কক্ষের কোণায় বর্ণ, এটাতে বলা যায় যে স্থির কক্ষপথের ধারণা, এটা হচ্ছে স্থির কক্ষপথের ধারণা বলা যায়। তারপরে এটা হচ্ছে স্থির কক্ষপথের ধারণা। কোণায় দেওয়া হচ্ছে আমাদের কৌণিক যে ভরবেগটা আছে, ভরবেগ, এবং বর্ণ হচ্ছে বর্ণালী যে ব্যাখ্যাটা, এটা হচ্ছে আমাদের বর্ণালী।
বর্ণালীমিতি যে জিনিসটা আছে, সো ওইটা আর কি। সো এই শিকার্যগুলো একটা ট্রিক্সের মাধ্যমে আর কি মনে রাখতে পারি। সো এইগুলোই তোমরা শিখে ফেলবা, এটা বইয়ের মধ্যে আছে সুন্দরভাবে দেওয়া। সো এটা বই থেকে তোমরা মুখস্থ, এগুলো আসলে মুখস্থের জিনিস যেগুলো এখন যেগুলো দেখাচ্ছে আর কি। সো তারপরে আমাদের যে নেক্সট যে টাইপটা আসতেছে, আমরা যদি পেজটা শিফট করি, সো নেক্সট যেটা আছে বুড়ের ক্ষেত্রে, এটা বলা যায় একটু ইম্পর্টেন্ট বলা যায়। সো এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু ইম্পর্টেন্ট। সো এখানে বলতে পারে যে ব্যাসার্ধ নির্ণয়, এই প্রশ্ন মূলত আমাদের গ নম্বরে আসে। এটা আমাদের যে গ নম্বর প্রশ্ন, এটাতে আমাদের বেশি আসে এই প্রশ্নটা, গ নম্বরে বেশিরভাগ প্রশ্ন আসে। সো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে এই টাইপটা ব্যবহার করছি। বোর্ডে অনেকগুলো বোর্ডে আমি দেখছি এই প্রশ্নটা আসছে, মানে এই টাইপের প্রশ্ন, মানে ব্যাসার্ধ নির্ণয়। এটা হচ্ছে এটার মূল যে টাইপটা, এটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়। সো এটাই হচ্ছে মূল টাইপ, ব্যাসার্ধর ক্ষেত্রে চাই বিভিন্ন ধরনের বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ চাই আর কি। সো এই ব্যাসার্ধর ক্ষেত্রে আবার বিভিন্ন জিনিস বলতে পারে, যেমন যদি একটা টাইপ হয় এরকম যে নির্দিষ্ট কক্ষপথ বলতে পারে, যে স্পেসিফিক নির্দিষ্ট কক্ষপথ বলতে পারে এটা একটা টাইপ হইতে পারে। আবার আরেকটা টাইপ হইতে পারে, সেটা হচ্ছে নির্দিষ্ট ইলেকট্রনের জন্য বলতে পারে, যে নির্দিষ্ট ইলেকট্রন। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলে এরকম করে আর কি, একটু যদি জটিল করতে চান স্যার, তাহলে এই প্রশ্ন যেমন যে নির্দিষ্ট যে ইলেকট্রনটা আছে, নির্দিষ্ট ইলেকট্রন আর কি, নির্দিষ্ট যে ইলেকট্রনের যে কক্ষপথটা আর কি, ইলেকট্রনের জন্য এটা বলতে পারে। সো এটা আমরা এক্সাম্পল আকারে একটু টুকটাক দেখাই দেব। সো ব্যাসার্ধের ক্ষেত্রে একটা সূত্র আমাদের ধারণা প্রচলিত আছে, এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সূত্রটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আর এন সমান সমান, এটা যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বলা যায়। আর এন ইজ ইকুয়াল টু হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ভাগ হচ্ছে ফাই এম স্কোয়ার। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের ক্ষেত্রে খুবই মানে একটা ইম্পর্টেন্ট একটা সূত্র। এটা যে কোনো কক্ষপথের যে ব্যাসার্ধটা বের করে দেওয়া যায়। সো এই সূত্রে যে অ্যাপ্লাই, এটা একটু ট্রিকে করতে হয়, মানে একটু ট্রিকি। সো এখানে তো সবাই জানি যে এন হচ্ছে আসলে কক্ষপথ, এনটা হচ্ছে কক্ষপথ। এখানে আমরা ছোটো করে লিখে দিই, যদিও লেখাটা, এন হচ্ছে এখানে কক্ষপথ, যে কক্ষপথ বলবে এটা। তারপরে আমাদের এন এর পরে আছে এইচ, এটা হচ্ছে আমাদের প্লাঙ্ক ধ্রুবক। তারপরে এটা তো এপসাইলন নট, এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা হচ্ছে পরাবৈদ্যুতিক যে ধ্রুবকটা পাওয়া যায়। তারপরে এখানে ফাই, এটা তো মানই আছে। আর এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর ই তো হচ্ছে যে ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে চার্জ। সো এগুলো মান আকারে দেওয়া থাকবে, এগুলো মান আমরা মুখস্থ, এগুলো এন তো যেটা উল্লেখ চাইবে, এটা প্লাঙ্কের ধ্রুবকটা জানি সবাই 6.626 যেটা আছে এটা। তারপরে পরবর্তী ধ্রুবকের মানটা আমরা জানি 6.646 10^12 সম্ভবত, নিউটন স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার সামথিং। এটা তো তোমরা মুখস্থই সবার। আর ইলেকট্রনের চার্জটাও এটা সবাই জানি 1.6 এটা। তো এখান থেকে আমাদের যে বিষয়টা লাগবে, সো এখন যদি বলেন নির্দিষ্ট কক্ষপথ, সো এনতম কক্ষপথের ব্যাসার্ধ যে চাই, যদি মাত্র চাই এবং এনতম ব্যাসার্ধ, সো তখন কি হবে, একটা চাইতে পারে যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। সো এনতম কক্ষপথের ব্যাসার্ধ বলতে এখানে দিয়ে দিব, উল্লেখ করে দিবে, যেমন বলতে স্পেসিফিক্যালি বলে দিল যে 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ বলতে পারলো, কথার কথা। সো এই ট্রিকের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস কাজ করব। সো এইখানে যে ক্যালকুলেশনটা, এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে মনে রাখবা, আমরা একটা লাইন বের করে দেখাতেছি, এটা লাগবে না, এন স্কোয়ার, এটা তো সবাই আমরা জানি, এইচ স্কোয়ার এপসাইলন নট
ফাই এম স্কোয়ার। তারপরে এখান থেকে আবার সো এখানে আবার কি আসতেছে আমাদের যে এই যে অংশটা, এটাকে আমরা R1, এটাকে আমরা R1 জানি, এইটা হচ্ছে R1 এর মান, এটা হচ্ছে এন স্কোয়ার। সো R1 এর মান তো আমরা সবাই জানি, R1 এর মান আমরা জানি যে R1 এর মান কত, R1 এর মান হচ্ছে 0.53, এটা হচ্ছে এমস্ট্রংয়ে দেওয়া থাকে। সো এই যে এই অংশটা, আমাদের এই অংশটা কিন্তু মুখস্থ, ঠিক আছে। এই যে এই অংশটা আমরা কিন্তু মানে এই যে দুইটা অংশ, এইটা তুলতে পারো চাইলে খাতায়, এইটুকু মানে মনে মনে করতে পারা যায়। এটা খাতায় তোলা যাবে না আমাদের, এই যে এই দুইটা অংশ, এই দুইটা অংশ খাতায় তোলা যাবে না, জাস্ট ক্যালকুলেশন করে দেখাই দিতে হবে স্যারকে যে আমরা মান টান বসাই ঠিকঠাক করছি। জাস্ট এখানে কী করবো আমরা, জাস্ট এখানে যতগুলো ভ্যালু দেওয়া আছে এই ভ্যালুগুলো আমরা সবগুলো বসাই দেবো। যে যেমন মনে করো এখানে এইচ এর এন এর মান ধরো আমরা কথা 3 ধরলাম, হ্যাঁ। তারপরে আমাদের এখানে এইচ এর মান যেটা তাকে 6.626 সামথিং, হ্যাঁ। এইচ এর মানটা আমরা বসাই দিলাম, এখানে এইচ এর মান, এখানে এইচ এর মানটা বসাই দিলাম, বাস্তবে মনে করতে পারতেছি না, হয়তো ভুল হয়ে যাবে। সো তারপরে এখানে এপসাইলন নটের যে মানটা আছে, এপসাইলন নটের মানটা বসাই দেবো। তো ফাইয়ের মান তো 3.1416। তারপরে এখানে ইলেকট্রনের যে বটটা, 9.11 ইন্টু 10 ইনভার্স 11 সম্ভবত 31 কেজিতে। এবং তারপরে এখানে ইলেকট্রনের চার্জ যেটা আছে 1.6 ইন্টু 10%। সো এটা এভাবে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমাদের জাস্ট অতটুকুই কাজ, এই বসাই দেওয়া পর্যন্তই কাজ। এখন আমরা ক্যালকুলেশনটা মনে মনে করব। এখন বলতে পারো যে ভাইয়া ক্যালকুলেশনটা কীভাবে করব। ক্যালকুলেশনটা করব এই যে অংশটা, এই অংশটা আমরা মনে মনে করব। এই অংশ এখানে আমরা এন এর মান 3 বসাই দিব, যেটা ধরছিলাম, ইন্টু R1 এর মান হচ্ছে 0.53, এটা হচ্ছে এমস্ট্রং আর কি। এমস্ট্রংয়ে এই এমস্ট্রং লাগবে না যদিও, এতটুকুই আমরা কিন্তু এই যে এই অংশটা মনে মনে কইরা জাস্ট আনসারটা আমরা বসানোর সময় বসাই দেবো। আনসারটা যত আসে আর কি, এখানে গুণ দিয়ে যতটুকু আসে, এই যে আনসারটা যতটুকু আসবে আমরা ততটুকু এখানে বসাই দেবো। সো এই আনসারটা আমরা যদি করি ক্যালকুলেটারে চাইবে, এটা হচ্ছে 9 ইন্টু 0.53। সো এখানে আসতেছে 4.77। এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আসছে, এটা হচ্ছে আমাদের এত এমস্ট্রং, ঠিক আছে। এত এমস্ট্রং এখান থেকে চাইলে আমরা ন্যানোমিটার নিতে পারি। সো এটা অসুবিধা নেই, বা মিটারও নিতে পারি চাইলে, এটা মিটারও নেওয়া যায়। মিটার নিলে 4.77 ইন্টু 10 ইন্টু 10 মিটার, এটা মিটারে বলতে পারি। সো আমাদের কাজ হবে এক্সাম হলে জাস্ট এই মানগুলো বসায় দেওয়া। এই দুইটা লাইন কিন্তু আমরা বসাবো না, ভুলো। এইখানের যে এই দুইটা লাইন, এই যে এই বক্সটা, এই দুইটা, এটা আমরা বসাবো না, এটা আমরা মনে মনে, এইটা শুধু তোমাদের দেখানোর জন্য আর কি, বোঝানোর স্বার্থে। আর এইটা, এই যে অংশটা, এটা মনে মনে, এটা আমরা পরের স্টেপে করছি, এটা আমরা এই যে এখানে করলাম, এখানে করছি। জাস্ট আমাদের প্রথম সূত্রটা লিখবো, সূত্র লেখার পর আমরা কী করবো, জাস্ট যে ভ্যালুগুলো বসাই দেবো, সূত্রের যে ভ্যালুগুলো আসে ভ্যালুগুলো বসাই দেবো। তারপর আমরা এখানে ভুলও ক্যালকুলেশন করতে যাব না। এই ক্যালকুলেশনটা করতে যাইবা তোমরা মারা খাবা, ডাইরেক্ট কথা। ক্যালকুলেশন করতে গেলেই তোমরা মারা খাবা। ক্যালকুলেশন বাদ, ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। জাস্ট মনে মনে এখানে এন এর মানটা 3 বসাইয়া তোমরা 0.53 এমস্ট্রং দিয়ে গুণ দিয়ে দিবা। ক্যালকুলেটার চাপ মাইরে যত আসে 4 এমস্ট্রংয়ে নিয়ে মিটার দিয়ে দেখে দিবা। জাস্ট এই যে অতটুকুগুলো আনসারটা দেখাই দিবা। এই জায়গা থেকে শুরু করে যতটুকু আছে, এই যে মানটা, এই যে এই মানটা বসাই দিবা। বসানোর পরে আর এটা স্কিপ্ট ডিরেক্ট আনসার, ঠিক আছে। সো এইভাবে করলে একটা টাইপ কিন্তু হয়ে যাচ্ছে। সো এখানে গো মার্কে এটা আমি বলতে পারি এটা আসার কথা, এই প্রশ্ন আসার কথা। আচ্ছা, এখন এটা তো বললাম স্পেসিফিক যদি কোনো কক্ষপথ বলে তাহলে এটা। তারপরে আবার আরেকটা টাইপ আছে যেটা আমাদের এখন বলতে পারে যে সোডিয়ামের ক্ষেত্রে ধরো একটা কথার কথা, যেহেতু বলছি এটার একটা টাইপ আছে। সো এখানে বললো যে ধরো সোডিয়ামের ক্ষেত্রে কথার কথা, সোডিয়াম এখানে দিল যে আমি নীলকালিটা ইউজ করতেছি। ধরো সোডিয়ামের ক্ষেত্রে দিল যে সোডিয়ামের 11তম ইলেকট্রন, 11তম যে ইলেকট্রনটা আছে, 11তম ইলেকট্রন এর ব্যাসার্ধ বার করো। এর যে ব্যাসার্ধটা মানে 11তম ইলেকট্রনটা যেই কক্ষপথে আসে, ওই কক্ষপথের ব্যাসার্ধ একটু ঘুরাই দিছে। 11তম ইলেকট্রন যেই কক্ষপথে আর কি,
কক্ষপথে আছে তার ব্যাসার্ধটা এটা নিয়ে করো। সো এক্ষেত্রে তুমি কী করবে, এটা প্যারা করার কিছুই নেই, এখান থেকে জাস্ট সোডিয়ামের ইলেকট্রন মিশ্রণ করে ফেলবা। সোডিয়াম যেহেতু আমরা 11 জানি, 1s2 2s2 2p 6 3s1। সো এখানে তুমি বলবা যে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাচ্ছি যে সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথে অবস্থান করছে। সো সুতরাং এন এর মান হচ্ছে 3। সো জাস্ট আগেরটার মতোই এতটুকুই কাজ, এতটুকুই বার করার পর বাদ বাকি যেগুলো আছে সেম, জাস্ট সেম অঙ্ক, আগের ম্যাথ সেম। সো এই টাইপটা আমাদের কমপ্লিট হয়ে গেল। সো এখন আমরা নেক্সট টাইপে যাব। আমাদের যে নেক্সট টাইপটা, এটা মূলত হচ্ছে শক্তি নিয়ে আসে। শক্তি শোষণ এবং বিকিরণের ক্ষেত্রে এটা হচ্ছে থার্ড টাইপ, ঠিক আছে। এটা টাইপ 3, এটা হচ্ছে আমাদের যে এনার্জি নিয়ে, এই যে এনার্জি নিয়ে আসে। এটা হচ্ছে আমাদের শোষণ এবং অ্যাবজর্পশন এবং যে রিডিউশনের, ঠিক আছে। এটা হচ্ছে বিকিরণ এবং শোষণের ক্ষেত্রে আসে। এটা মূলত শোষণ এবং বিকিরণ, শোষণ ও বিকিরণ, এই টাইপটা হচ্ছে এইটার উপর ভিত্তি করে। সো এখানে একটা আমরা যদি একটা পরমাণুর যে একটা মডেল আঁকি, সো ধরো আমরা এখানে একটা কথার কথা একটা আঁকলাম চিত্র। সো এটা যদি নিউক্লিয়াস হয়, এটা ধরলাম এখানে, ধরো এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা ধরো ফার্স্ট কক্ষপথ, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। সো এরকম। তো ধরো কথার কথা ইলেকট্রনটা কত গেল আমাদের, ধরো 2 থেকে 3 গেল, 2 থেকে 3 গেল সামথিং এরকম। সো এই ক্ষেত্রে বলতে পারে যে ইলেকট্রনের ধাপান্তরে যে শক্তির পরিমাণটা কত হবে। ধাপান্তরে শক্তির পরিমাণ জাস্ট বলবে ধাপান্তর হচ্ছে 2 থেকে 3 গেল, ধাপান্তরে শক্তির পরিমাণ চাইবে। সো এক্ষেত্রে কী করবা, ধাপান্তরে শক্তির পরিমাণের ক্ষেত্রে সো একটা সূত্র, আমাদের বাপদাদার আমলের সূত্র, এটা আমরা বইয়ে পড়ছি, এটা হাজার হাজার বই আছে। যেমন ইএন এর ক্ষেত্রে তোমরা পাইবে এটা, যেমন ইএন ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার আর এপসাইলন নট স্কোয়ার, বাদ বাকি সবগুলো স্কোয়ার, ঠিক আছে। সো এগুলো তো আমরা আগেই পড়ে আসছি যে কোনটা কি। আচ্ছা, তারপরে এখানে এক্সট্রা করে বলে দিই, আগেরটা যেহেতু মানগুলো লিখে দিই নেই, সো এখানে ধরো আমরা এক্সট্রা করে মান লিখে দিতেছি কোনটার মান কী হয়। সো এখানে আমাদের যে ই আছে, এটা হচ্ছে ইলেকট্রনের বর, এটা 9 পয়েন্ট, সরি ইলেকট্রনের বর হচ্ছে এম, এটা এটার বরটা হচ্ছে আমাদের কত 9.11, এটা তো লিখে দিয়েছিলাম আগে, ইন্টু 10 ইনভার্স 31, এটা হচ্ছে কেজিতে আছে, ইনভার্সে 31টা কেজিতে। এটা অনেক সময় বিভিন্ন ম্যাথের মধ্যে আমাদের গ্রামে চাইতে পারে, ঠিক আছে। সো এটা তোমরা ক্যালকুলেশন করে বের করে ফেলবা। সো তারপর আবার ইলেকট্রনের চার্জ আছে, যে ইটা এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। সো এটা 1.6 ইন্টু 10 ইনভার্স 19। তারপরে আমাদের যেটা আছে, এটা হচ্ছে কক্ষপথ, তো এন আমরা জানি সবাই, এটা হচ্ছে কক্ষপথ, ঠিক আছে, এটা লিখলাম না কক্ষপথ। আর এইচ তো প্লাঙ্কের ধ্রুবক, এটাও লিখে ফেলছি 6.63 ইন্টু 10 ইনভার্স কত 34 জুল সেকেন্ড। ওকে ফাইন। তারপরে আমাদের যে এপসাইলন নটের মানটা, এটাও লিখে দিই। এপসাইলন নটের মান হচ্ছে আমাদের 8.854 ইন্টু 10 ইনভার্স 12। সো এখানে যে মানে এককটা যেটা আছে, এটা অনেকে ফেস লাগা দেয়, এটা হচ্ছে আমাদের যে কুলম্ব স্কোয়ার। আর বাকি দুইটা কিন্তু এই যে আমি সিটা একটু এর মতো লিখে ফেলি, বাকি দুইটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এটা মনে রাখবা, এটা হচ্ছে পার নিউটন পার মিটার স্কোয়ার, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, এটা মনে রাখার চেষ্টা রাখবা, সবসময় মনে রাখবে। এটা অনেক সময় কেটে দেয়, 2-1 মার্ক কেটে দেবো, পার্শাল মার্কস কেটে ফেলে। সো এরপরে আমাদের যে কাজটা হবে, আগের মতো একটু ট্রিকে কাজ করতে হবে। এখানে ফুল সূত্র আমাদের তোলা যাবে না, সেম আগের যে প্রসিডিউরগুলো আমি মেনটেন করছি, যে ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে যেগুলো প্রসেস, সেমভাবে তোমরা এখানে মান বসাই দেবা। যেটা যে মান আছে সবগুলো মান সুন্দরভাবে আমরা ব্র্যাকেট দিয়ে তুলে ফেলবো, একদম একক সহ
তারপরে আমাদের এক্সট্রা একটা হিডেন কাজ করতে হবে, আমাদের E1 এর মানটা এটা মুখস্থ রাখতে হবে। যেমন E1 এটা হচ্ছে আমাদের সিক্রেট, ঠিক আছে। E1 এর মানটা আমরা জানি যে -13.6, এটা হচ্ছে ইলেকট্রন বলে দেওয়া, ঠিক আছে। এটা কিন্তু মুখস্থ, এগুলো কিন্তু তোলাই যাবে না, ভুলো না। এই খাতায় মানে এক্সাম হলে এটা তোলা যাবে না, এটা তোমরা মনে মনে রাখবা, ঠিক আছে। সো এখানে কাজ করবা কি, তোমরা আগের মতো সেমভাবে প্রসেসগুলো মেনে করবা। এখানে ক্যালকুলেশন করার জন্য যে ভ্যালুগুলো দরকার, এম এর মান, ই এর মান, তারপর উপরে পাওয়ারটা সবগুলো দিয়ে তোমরা বসাবা। তারপরে তোমরা কী করবা, এটাও সেম আগের মতোই। এখানে আমরা যদি সমীকরণ ভেঙে দেখাই, তো ধরো এটা আমরা ই ওয়ান ইন্টু আসে আমাদের কত, 1/n² যেটা আসে আর কি। সো n²টা 1/n² রেখে বাদ বাকি সবগুলো হচ্ছে E1 এর মান আর কি, সে প্রথম কত যে শক্তিটা। সো এটা আমাদের খাতায় উঠানোর দরকার নেই, এটা আমরা মনে মনে করে ফেলবো। জাস্ট এই মানগুলো এখানে এই লাইনটা তোলার পর এখানে ভ্যালুগুলো সবগুলো বসাই দেবো। ভ্যালুগুলো বসাই দেওয়ার পরে জাস্ট মনে মনে ক্যালকুলেটারের মধ্যে এই ভ্যালুগুলো আর তুলবো না, ভুলেও না। ক্যালকুলেটার জাস্ট আমার যখন যখন ম্যাথের যে ক্যালকুলেটার চাপবো, তখন কী করবো, E1 যেটা আছে মাইনাস কত 13.6 ইন্টু 1 আছে কত, এন এর মান যত দেওয়া থাকবে আর কি, যত এন এর মানটা আছে এখানে কোনটা, যে কক্ষপথ, যেই কক্ষপথে যাবে এই কক্ষপথের সংখ্যা। মনে করো এটা আমি কথার কথা এটা 2 থেকে 3-এ গেছে, সো 3 নাম্বার কক্ষপথটা হবে এখানে, ঠিক আছে। এখানে 3 নাম্বার কক্ষপথ, জাস্ট এটা কিন্তু আমরা খাতায় উঠাবো না, এটা জাস্ট আমরা ক্যালকুলেশন আনসার বার করার জন্য। এইখানে কাজ হবে তোমাদের, আমি বারবার সতর্ক করে বলতেছি, এইখানে প্রথমে এই সূত্রটা লিখবা, সুন্দরভাবে ভ্যালুগুলো সাইডে দিয়ে লিখে দেবা একক সহ, কোনো ভুল করা যাবে না। তারপরে ব্র্যাকেট ট্যাকেট দিয়ে একদম একক সহ পাওয়ার সহ সুন্দরভাবে আমাদের ভ্যালুগুলো এখানে সূত্রের মধ্যে বসাই দেবো। তারপরে এই যে ভ্যালুগুলো এগুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করবো না, আমরা জাস্ট ক্যালকুলেটারের মধ্যে তোলার সময় -13.6 ইন্টু 1/সামথিং যত আসে এটা স্কোয়ার দিয়ে বা জাস্ট ভাগ করে যে আনসারটা আসে এখানে আনসারটা বসাই দেবো। এখন বলতে পারো যে ভাইয়া এই আনসারটা কিন্তু আমাদের ইলেকট্রন ভোল্টে চলে আসবে, ঠিক আছে। ইলেকট্রন ভোল্টে আসলে এটা মাইনাস থাকে সবসময়। সো ইলেকট্রন ভোল্টে আসলে পরে আমরা কী করব, ইলেকট্রন ভোল্টে আসলে পরে আমরা কিন্তু জুলে নিতে হবে, যেহেতু শক্তি চাইছে। শক্তির ক্ষেত্রে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ যদি চাই, সো এক্ষেত্রে আমাদের ইলেকট্রন ভোল্ট থেকে আমাদের যে যদি আমরা জুলে নিতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, এটার গুণ দিয়ে আনসার যেটা বার হবে, এটা আমরা 1.6 ইন্টু 10⁻19 জুল দিয়ে গুণ দিলে কিন্তু আমাদের জুলে চলে যাবে, ঠিক আছে। এটা আমাদের জুলে চলে যাচ্ছে। তারপরে আমাদের এখানে যে জিনিসটা দেখাতে হবে, তারপরে কী করবো আমরা, যেহেতু বলছে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ, সো যেহেতু আমাদের মানে N1 থেকে N2 থেকে আমাদের ইলেকট্রনটা গেছিলো কোথায়, N3-তে গেছিলো, তখন কী হবো, নিচেরটা থেকে উপরেরটা গেলে আমরা জানি শক্তি শোষিত হয়। সো এখানে শক্তি শোষিত হলে আমাদের ডেল্টা ই, ঠিক আছে। ডেল্টা ই হচ্ছে আমাদের এই যে Ag2 - C1, এটা হচ্ছে শক্তি শোষণের পরিমাণ। তো এখানে E2টা হচ্ছে আমাদের উচ্চ শক্তি স্তর এবং E1টা হচ্ছে নিচু শক্তি স্তর, যেটা আমরা জানি নিম্ন শক্তি স্তর। সো এখানে মানটা বসাই দিব, এই যে মাইনাসটা আছে, তো E1 এর মানটা কিন্তু নেগেটিভ আমরা জানি। সো E2-তে যে মানটা আসবে এটা বসাইলাম, তারপরে মাইনাস দিয়ে এখানে আবার ব্র্যাকেট দিয়ে কিন্তু মাইনাস আছে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। সো আনসারটা কিন্তু আবার পজিটিভই আসবে। সো এটা হচ্ছে আমাদের শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ। মনে রাখবা সবসময় শোষিত শক্তির পরিমাণটা সবসময় পজিটিভ আসবে, ঠিক আছে। যেমন E2 এর মানটা কিন্তু কি আসবে, আমরা একটা ক্যালকুলেশন সামথিং দেখাই। ধরো আমরা আগে ক্যালকুলেটারে তুলছিলাম, কত ধরো ছিল -13.5 সামথিং ছিল, 13.6 ইন্টু ছিল আমাদের 1/, ধরো আমাদের যেহেতু E2টা ধরছিলাম 3, সো 3²। সো এখানে এটা আমরা যেহেতু খাতায় করবো না, বাট আমরা ক্যালকুলেশনে তুলবো। 13.6 ইন্টু এখানে আমাদের 1/9 ছিল, ঠিক আছে, 1/9। সো এখানে আমরা ক্যালকুলেশন করে ফেলি, দেখি কি আসে। ক্যালকুলেটরটা একটু প্রবলেম হচ্ছে, এটা চার্জ নাই সম্ভবত। আচ্ছা ঠিক আছে, এটা অন হয়েছে। সো এখানে আমরা যদি দেখি, আমরা বাগে যাব প্রথমেই, -13.6 ভাগ হচ্ছে আমাদের, এটা একটু মানে খালি পড়ছে সম্ভবত, 13.6 আর ভাগ হচ্ছে আমাদের 9, ভাগ হচ্ছে আমাদের, এটা ব্র্যাকেট দিয়ে তুলব। সো এখানে আসছে 1 এটা আমাদের মুড চেঞ্জ করতে হবে, সাইন্টিফিক মোডে নিয়ে নিই। এই যে এটা আসছে আমাদের কত, এটা আসছে আমাদের -1.5 ইন্টু
না -1.5 আসছে, জাস্ট এটা সাইন্টিফিক মোডে নিয়েছি তো, সো এটা 1.5। সো অতটুকু এখানে 1.5 আছে, সাইন্টিফিক মোডে নেওয়া লাগবে না, যদিও এটাকে নর্মাল মোডে রেখে দিলেও হবে, অসুবিধা নেই। সো এখানে -1.5 আসতেছে, ঠিক আছে, এখানে মাইনাসটা দেখা যাচ্ছে স্পষ্টভাবে। সো এটা সাইন্টিফিক মোড লাগবে না, সো এটা 1.5 -1.5। সো এটা তো এখন যদি আমরা এখান থেকে সবসময় বলছি না যে শোষিত শক্তির পরিমাণটা সবসময় কিন্তু পজিটিভ আসবে। সো আমরা ডেল্টা ইটা হচ্ছে আমাদের যে E2 মাইনাস হচ্ছে U1, ঠিক আছে। সো E2 মানটা আমরা পাইছি কত, -1.5। ওকে, এটা তারপরে আমাদের যে E1টা, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে মাইনাস দিয়ে আবার E1 এর মান হচ্ছে -13.6, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, -1.5, এখানে মাইনাস আমার হচ্ছে প্লাস আসছে আমাদের 13.6। সো এখানে মাইনাস দিয়ে কত আসতেছে এখান থেকে কত যাবে এখান থেকে মোটামুটি, সো 6 সামথিং থাকে, 13.6 মাইনাস হচ্ছে আমাদের এখানে 1.5। সো এটা আমার 12.1 থাকবে, 12.1। এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। চাইলে তোমরা এটাকে আমাদের এই ইয়াতে নিতে পারো, জুলে নিতে পারো, সমস্যা নাই, জুলে নিলেও সমস্যা নেই। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট টাইপ আছে, এখন আরেকটা ইম্পর্টেন্ট টাইপের মধ্যে চলে আসছে, এইটা থেকেই সেম টাইপের যে শক্তি, ধাপান্তরের শক্তি, শোষিত শক্তি, বিদ্যুৎ শক্তি, এখানে বলতে পারে যে কোন কক্ষপথের শক্তিটা বেশি আছে, কোনটা কম, মানে এই প্রশ্নটা ছিল যে E1 এর বেশি নাকি E2 এর বেশি। সো তখন আর তোমাদের কী করতে হবে না, এখানে আমাদের ডেল্টাটা বার করা লাগবে না। তখন যদি বলে যে শক্তি বেশি দিয়ে যায়, ঠিক আছে, এখানে একটা টাইপ আছে যে আমরা বলতে পারি, এখানে অন্য কালার দিয়ে লিখি যে কার শক্তি বেশি, কার শক্তি বেশি। সো এখানে কার শক্তি বেশি যখন বলবে এইটা, এক্ষেত্রে তোমাদের এই অংশটা বার করা লাগবে না। আমাদের ডেল্টা, এই অংশটা কিন্তু আমাদের বার করা লাগতেছে না, আমাদের কাজ আগেই শেষ হয়ে যাচ্ছে। আমরা আগে যতটুকু বার করবো, জাস্ট এই যে ইএন দিয়ে সূত্র দিয়ে যে শক্তিটা বার করছে আমাদের সূত্র পর্যন্তই, আমাদের যে মানটা বের হয়েছিল ইএনের যে ততটুকু, তখন কি তুমি মুখস্থ লিখে দেবা যে আমরা জানি যে ইউ ওয়ান সমান সমান ডাইরেক্ট আমাদের, তুমি প্রথমে চাইলে এটা একটু ঘুরাই পেঁচাই হবে প্রশ্নটা, তুমি যেহেতু স্যাররা অনেক সময় কেটে দেবে মার্ক, তো তখন তুমি কী করবা, তখন তোমার কাজ হচ্ছে যে E1 এর শক্তি বের করে ফেলা, E1 এর ক্ষেত্রে তুমি জাস্ট সেমভাবে যে সূত্র ছিল না, -m×4 বা হচ্ছে 8n² h² 5m², সরি ε², সো মানগুলো বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করবে না, জাস্ট লিখে ফেলবা এখানে -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা ঠিক আছে, এটা জুলে নিয়ে দেখাই দেবা। সো সেমভাবে আগের ম্যাথটা করবা E2, তখন E2 বের করে ফেলবা। E2 বার করার পর কী হইব, E2 বার করার পর ক্যালকুলেশনের ক্ষেত্রে সেম দেখাই দিলাম আগের মতোই, যতটুকু বাইরে হয়েছে ততটুকুই, তারপর তুমি দেখাই দেবা যে কোনটা শক্তি বেশি। তো শক্তির ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা, যেটার পাওয়ার, যেমন একটা দেখাই, ধরো কত বললাম, ধরো এখানে একটা বাইরে হয়েছে 13.6 ইন্টু 10⁻12, আর আরেকটা ধরো এটা ধরলাম E1, কথার কথা। আর E2 ক্ষেত্রে ধরো আমাদের বার হয়েছে 13 ধরো 13 না, এটা তো একটু কম হবে, ধরো 9.1 ইন্টু 10⁻15। সো এখানে কোনটা বড় হবে, মনে রাখবা যেটার পাওয়ার কম সেটা কিন্তু বড় হবে, ঠিক আছে, আর এটা কিন্তু ছোটো, যেটার পাওয়ার বেশি ছোটো। সো এক্ষেত্রে জাস্ট তোমাদের আর কিছু না, জাস্ট তোমরা E1 সূত্রটা অ্যাপ্লাই করবা, মানগুলো বসায়া E1 এর ক্ষেত্রে জাস্ট মুখস্থ মান যেটা আছে এটাই 13.6 বসাই দিবা, আর E2 এর ক্ষেত্রেও সেম, জাস্ট এই মানগুলো বসাই দিবা, E1 এর মানটা বসায় এটা মনে মনে ক্যালকুলেশন করে আনসারটা বসাই দিবা। তারপর লিখে দিবা যে E1 এবং E2 কম্পেয়ার করে পাই যে এই যে তোমরা দেখাই দিবে যে ধরো আমরা যদি দেখতে পাই যদি E1 এর মানটা বড় হয়, সো N1 এটা বড়, EN2 এটা ছোটো, জাস্ট EN2 থেকে E1টা বড়, জাস্ট একটা প্রশ্ন সলভ, অতটুকুই। মানে টাইপ কিন্তু তোমাদের মানে বুঝে রাখতে হবে। একটা জিনিস মনে রাখবে, এইচএসসি পরীক্ষার আগে কিন্তু তোমরা গ্যাপ অতটা পাবা না, জাস্ট এক্সামের আগে যেটুকু সময় দেয়, একদিন থাকে, কোনো দিন 2 দিন থাকতে পারে, আমাদের বেলা ছিল একদিন, ফার্স্ট পেপার আগে ছিল 3 দিন, বাট সেকেন্ড পেপার আগে ছিল একদিন। সো তখন কিন্তু সবগুলো সিকিউ করার সময় পাবে না, তখন এই টাইপগুলো রিভিশন দিলে কিন্তু তোমার কাজ হয়ে যেতেছে। টাইপের অধীনে জাস্ট তুমি টাইপটা বুঝে দিতেছো,
এক্সামে ভ্যালু চেঞ্জ করে দেবে, 100% রাখতে পারো। ভ্যালু চেঞ্জ তুমি কিন্তু প্রশ্নগুলো সলভ করে দিয়ে আসতে পারবা, কটকাইতে না, ঠিক আছে। সো আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে, এখানে আরেকটা প্রশ্ন আসে এইভাবে যে কম্পাঙ্ক নিয়ে আসে একটা প্রশ্ন। সো কম্পাঙ্কের ক্ষেত্রে সেম জিনিস, কম্পাঙ্কের ক্ষেত্রে সেম, যে বলতে পারে যে কার কম্পাঙ্ক বেশি। প্রশ্নটা একটু ঘুরাই দিবে, স্যারে যদি একটু একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন করতে চান তাহলে বলবেন যে স্যারে কার কম্পাঙ্ক বেশি, জাস্ট কম্পাঙ্ক চাইবেন, যে ফ্রিকোয়েন্সি আর কি, যে ফ্রিকোয়েন্সিটা এটা কার বেশি চাইবেন, ঠিক আছে। সো সেমভাবে তোমরা আগের প্রসেসেই জাস্ট তোমাদের কাজ হচ্ছে শক্তি পর্যন্ত বার করে ফেলা। যদি বলে কার বেশি তাহলে তোমরা শক্তি পর্যন্ত জাস্ট বার করবা, শক্তি পর্যন্ত বার করবা। ইউ1-এর শক্তি বার করবা, কতটুকু বাইর হয়েছিল, জাস্ট মানগুলো বসে মুখস্থ মান বসাই দিবা, -7 ইলেকট্রন ভোল্ট, এবং এটা জুলে নিয়ে নিবা, গুণ দিয়ে জুলে নিবা। তারপর ইটুর শক্তিটা সেম বার করবা। একই প্রশ্ন, মানে অতটা প্যাচ নাই ভাই, একটা প্রশ্ন সলভ বুঝতে পারলে একটা দিয়ে অনেকগুলো টাইপ সলভ করে ফেলা যায়। সেমভাবে তোমরা ইটুর ভ্যালুটা বার করবা, ইটু কত বাইরে ছিল, সেম ইটুর বার করবা, আগের প্রশ্ন সেম। তারপরে জাস্ট আমরা একটা সম্পর্ক দেখাইমু যে এখানে লিখবা যে কম্পাঙ্কের সাথে, এখানে লিখবা যে কম্পাঙ্কের সাথে সাথে শক্তির সম্পর্ক, জাস্ট অতটুকুই লিখবা সম্পর্ক। আমার লেখা যদিও একদম বাদ, সো একটু কষ্ট হবে বুঝতে, তারপর ভাই আমাকে বলে দিচ্ছি। সো এখানে লিখবা যে আমরা জানি যে ই=h নিউ, ঠিক আছে। সো এখানে ই=h নিউ, এখানে তো সাইডে লিখে দেবে এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক, ই হচ্ছে কক্ষপথের শক্তি, আর নিউ হচ্ছে কম্পাঙ্ক। জাস্ট এখানে সুন্দরভাবে লিখে দেবা, সিরিয়ালি সিকুয়েন্টলি লিখে দেবা। তারপরে ক্ষেত্রে আমাদের দেখাই দেবা যে যেহেতু শক্তির সাথে সম্পর্ক চাইছে, ঠিক আছে। সো এখান থেকে তোমরা এইটা দুই ভাগে সলভ করতে পারো। আমরা চাইলে রিস্ক ফ্রি থাকি, ঠিক আছে, আমরা রিস্ক ফ্রি থাকি। সো শক্তি তোমরা চাইলে কম্পাঙ্কটা বার করে দেখাইতে পারো, কার কম্পাঙ্ক বেশি এটা তোমরা দেখাইতে পারো। সো এখান থেকে দুইটা, এখান থেকে আমি দুইটা ভাবে সলভ করে দেখাইবো, তোমরা যেটা ভালো লাগে এটা করে ফেলবা। এখানে একটা সমীকরণ দিয়ে দেখাইতেছি যে লিখবা এইচ নিউ ইজিকোস্ট হচ্ছে ই, বা নিউ ইজিকোস্ট হচ্ছে কি নিউর সাথে, তোমরা এটাও দিতে পারো যে এভাবে না, জাস্ট ই এর সাথে তোমরা সমানুপাতিক সম্পর্ক, নিউ এর সম্পর্ক সমানুপাতিক, মানে বলা যেতে পারতেছে যে যার এনার্জি বেশি, যার শক্তি বেশি তার কম্পাঙ্ক বেশি হবে, এটা 100%। যার শক্তি কম কম্পাঙ্ক কম। অথবা তোমরা চাইলে মানটা বের করে দিতে পারো, যেমন বলতে পারো যে যেহেতু আমরা ইউ1 ইটুর মান বার করছি, সরি এটা এইভাবে দিলে হবে না, যদিও এটা এইভাবে দিলে মার্কটা আসার সম্ভাবনা কম। আমরা রিস্ক ফ্রি থাকবো, রিস্ক ফ্রি থাকার জন্য আমরা জাস্ট এখান থেকে লিখবো যে ইউ1 ইজিকোস্ট হচ্ছে এইচ নিউ ওয়ান, ঠিক আছে। মানে প্রথম কক্ষপথের যে এনার্জিটা, এটার জন্য কম্পাঙ্ক হচ্ছে মিউ1, ঠিক আছে। সো এক্ষেত্রে আমাদের সেমভাবে এইচ নিউ ওয়ানটা এদিকে আনবো বা দিয়ে, তারপর ইউ1টা আনবো। সো এখানে নিউ1টা রাখে আমরা ইউ1 ভাগ হচ্ছে আমাদের এইচ। সো এখান থেকে আমাদের একটা কম্পাঙ্ক বাইরে হইবে, তারপরে সেম প্রসিডিউর আমরা ই2 বার করে ফেলবো, সরি মিউ2 বার করে ফেলবো, সেম প্রসেস মিউ2 বার করে ফেললাম। আবার মিউ2-র ক্ষেত্রে সেমভাবে এখানে জাস্ট টু বসাই দেবো, যেমন ই2 এইচ মিউ2, ঠিক আছে। এই যে ই2 এইচ মিউ2 এটা বসাই দেবো, তারপর আমরা মিউ1 আর মিউ2-র মধ্যে তুলনা করে ফেলবো, তখন আমরা দেখবো কোনটার মিউ বেশি। সো কম্পাঙ্কের ক্ষেত্রে সেম বললাম, আমি বলতেছি যে যদি ইনভার্স হয়, তো tan−12 এবং tan−13, এইখানের মধ্যে কোন মানটা বেশি, কোনটার মান বড় হবে, সবসময় মনে রাখবা মাইনাস যখন থাকবে তখন যেইটা ছোটো সেটাই, যেটা গাছ ছোটো সেটাই আসলে বড় হবে, ঠিক আছে। সো যেটা পাওয়ারটা ছোটো হবে, সো মাইনাস আছে এটার পাওয়ার বড়, সো এটা হবে ছোটো, ঠিক আছে, এটা হচ্ছে উল্টাটা। আর যদি এখানে 10⁻10⁻12 থাকতো অথবা 10⁻13 থাকতো, তখন কিন্তু আবার এটা বড় হইতো, ঠিক আছে। সো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সেমভাবে তোমরা দেখাই দেবে, আগে যেমন দেখছিলাম শক্তির স্তরে কোনটা শক্তি বেশি, সেমভাবে দুইটা বার করে দেখবা যে কোনটা তুলনা করে বেশি হয়। যদি মনে করো নিউ1 বেশি হয়, মিউ1 বেশি হলে জাস্ট এটা বড় চিহ্ন দিয়ে দেখাই দিবা মিউ2, অথবা সেম উল্টাও করতে পারো যে এইভাবে দেখাই দিলা যে মিউ2 বড়, অথবা যে মিউ1 থেকে মিউ2 বড়, ঠিক আছে, মিউ2টা বড়। তোমরা এইভাবে দেখাই দিতে পারো, জাস্ট একটা টাইপ কিন্তু শেষ, খুবই সুন্দরভাবে শেষ। এবং এইটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন বলা যায়, ঠিক আছে।
স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, এখান থেকে আসার সম্ভাবনা আছে। এটা একটু জটিল যদি করে তাহলে একটু ঘুরাই দিলে স্যার কিন্তু করতে পারেন, ঠিক আছে। তারপরে এখন আমরা যে টাইপটা যাইমু সেটা হচ্ছে মূলত কোয়ান্টাম সংখ্যা রিলেটেড, ঠিক আছে। সো এখনের যে টাইপটা আমি করাইছি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বলতে পারো যদি ভুর পরমাণু মডেল বা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে মিক্স আপ করে প্রশ্ন করে, সো এইখান থেকে তুমি প্রশ্ন পাবাই। ব্যাসার্ধ থেকে আসে, স্বীকার্য মিকার্য এগুলো থেকে কম আসে, বাট ব্যাসার্ধ এবং যে এই যে এখনগুলো করেছি এটা থেকে তুমি প্রশ্ন আসার সম্ভাবনা বলতে পারো 90%, ঠিক আছে। সো এখন যে টাইপটা নিয়ে আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের টাইপ 4-এর মধ্যে পড়ছে। টাইপ 4, এটা টাইপ 4-এর মধ্যে পড়ছে এবং তুমি ধরে রাখতে পারো এইখান থেকে প্রশ্ন এটা আসার সম্ভাবনা সর্বোচ্চ তোমাদের বেলায়, যেহেতু শর্ট সিলেবাসের পূর্ণ নম্বরে পরীক্ষা হচ্ছে। এটা আমি বলতে পারি যে এটা এই প্রশ্নটা যে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো, কোয়ান্টাম সংখ্যা, সো এইখান থেকে বলা যায় প্রশ্ন আসার সম্ভাবনা 100% একটা তুমি পাবা যদি মিক্স আপ করে মারে, সম্ভাবনা আছে, মানে এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এটা তুমি 5 স্টার ক্যাটাগরির মধ্যে ফেলাইতে পারো, ঠিক আছে, এটা 5 স্টার ক্যাটাগরির মধ্যে আছে। সো একটা প্রশ্ন খুবই মানে ইম্পর্ট্যান্ট পপুলার প্রশ্ন, আমরা যখন এই প্রশ্ন ব্যাংকগুলো অ্যানালাইসিস করছি তখন দেখতে পাচ্ছি যে একটা প্রশ্ন সবচেয়ে বেশি হয় যে এন এর মান যখন 4 দিয়ে দেয়, ঠিক আছে, এন এর মান 4 এর জন্য কী চাই অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা গণনা করো। জাস্ট এন এর মান 4 দিয়ে দিছে, এর চাচ্ছে কি তা অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা গণনা করো, জাস্ট এতটুকু বলে দিল। সো এখানের ক্ষেত্রে তুমি সলভ করো কীভাবে। সো এই প্রশ্নটা একটা মানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অনেক বোর্ডের মধ্যে এই প্রশ্ন আসছে। তোমরা যখন মানে বোর্ড গাইড বইগুলো দেখবে তখন দেখবা বোর্ডের প্রশ্ন করে আসছে। একটু নিজেরা মিলাই নিও, আমি ভাইয়া তো বলতেছি ইম্পর্টেন্স কোনটা আনইম্পর্টেন্স, তারপরে তোমরা বোর্ডের প্রশ্নগুলো নিজেরা একটু মিলাই দেখবা, ঠিক আছে। নিজেদের অ্যানালাইসিস হচ্ছে সবচেয়ে বড় অ্যানালাইসিস, তোমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবা ইম্পর্টেন্স কোনটা আনইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই প্রশ্ন সলভের ক্ষেত্রে তোমরা স্বাভাবিকভাবে লিখবা যে এন এর মানটা, ঠিক আছে। সো এখানে কি আছে, ধরো সাইডে দেখবা যে উদ্দীপকে এন ফোরের জন্য এল এবং এম এর মান ব্যবহার করে আর কি। এল হচ্ছে আমাদের যে সহকারী কোণটা, মানে এম হচ্ছে চুম্বকারে, সবাই জানি আমরা। সো ব্যবহার করার মাধ্যমে কি অরবিটাল সংখ্যা এবং যে ইলেকট্রন সংখ্যাগুলো এটা গণনা করার কথা বলছে, ঠিক আছে। সো এটা লিখবা যে আমাদের যে এন ফোরের জন্য কি এনফোর জন্য এল এবং এম এর মানটা ব্যবহার করে উপশক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা গণনা করা হলো। আচ্ছা আমি লিখে দিই, লিখবা যে উদ্দীপকে এন সমান 4 এর জন্য, একটু স্পিডে লিখতেছি তো, এল ও এম এর মান ব্যবহার করে উপশক্তি স্তরে আমাদের যে মোট যে ইলেকট্রন সংখ্যা, মোট যে ইলেকট্রন সংখ্যা এবং অরবিটাল ইলেকট্রন সংখ্যাটা গণনা করতে চাইছে, বেশিরভাগ ইলেকট্রন সংখ্যাই চাই, অরবিটাল সংখ্যা প্লাস ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা এবং অরবিটাল সংখ্যা এই দুইটাই গণনা করা হলো লিখবা, ঠিক আছে। তারপর আমাদের যে বক্সটা খুবই ইম্পর্টেন্ট, অনেক লম্বা একটা বক্স। সো এটা আমি হাত দিয়ে আঁকতেছি, এটা একটু বিশ্রী হয়ে যাবে নিলে। সো এখানে বক্সগুলোর মধ্যে খুবই একটু ইম্পর্টেন্ট লাগে, এখানে আমাদের যে ফুলটা আসতেছে জানি না, তারপর দেখানোর চেষ্টা করতেছি। সো বক্সটা একটু বড় করে রাখবো তোমরা সবাই। সো এই বক্সের মধ্যে আমরা ভাগ করবো কয়টা, আমাদের একটা তো প্রধান কোয়ান্টাম সংখ্যার জন্য একটা ভাগ করে ফেলবো, তারপর আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য একটা বক্স লাগবে, চুম্বকের জন্য একটা লাগবে, স্পিনের জন্য একটা লাগবে, অরবিটালের জন্য একটা লাগবে এবং ইলেকট্রন সংখ্যার জন্য একটা লাগবে। টোটাল লাগবে কয়টা, আমাদের টোটাল 6টা বক্স লাগবে। সো এন এর ক্ষেত্রে আমরা একটা বক্স দিয়ে দিলাম, এটা বেশি বড় দেওয়া লাগবে না। সহকারীর ক্ষেত্রেও এটা একটা বক্স দিলাম, এটাও বেশি বড় লাগবে না, সমস্যা নাই। চুম্বকের ক্ষেত্রে একটু বড় দিব আমরা, এটা কিন্তু তোমরা খেয়াল করো, ঠিক আছে। এক্সাম হলে কিন্তু নাহলে মারা খাবা, কোনটা বড় কোনটা সাইজ পেপার যদি না হয় তাহলে আবার সমস্যা। স্পিনেরটা বেশি বড় লাগবে না, এটা একটু ছোটো দিলে হবে, সমস্যা নাই। তারপর আমাদের যে অরবিটাল সংখ্যা এইটা আর দুইটা
সেম দিয়ে দিলাম, সমস্যা নেই, এটা আমার হাতে তো এটা সুন্দর হচ্ছে না আর কি। সো এইভাবে ক্রস একটা টান নিবা। সো এখানে লিখবা যে প্রধান কর্ণাম সংখ্যা, ঠিক আছে, এটা প্রধান আমি জাস্ট সংখ্যা লিখে দিচ্ছি। প্রধান কর্ণাম সংখ্যা আমরা এন দিয়ে প্রকাশ করতেছি। তারপরে এখানে সহকারী কর্ণাম সংখ্যা হচ্ছে এল, ঠিক আছে, এটা হচ্ছে সহকারী কর্ণাম সংখ্যা। এটা হচ্ছে চুম্বক কর্ণাম সংখ্যা বা ম্যাগনেটিক যে কোয়ান্টাম, এটা হচ্ছে এম দিয়ে প্রকাশ করতেছে আর কি। সো এখানে স্পিন মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করতেছি যে স্পিন কোয়ান্টাম। তারপরে আমাদের যে অরবিটাল যে সংখ্যাটা, অরবিটাল সংখ্যাটা কীভাবে কি আমাদের যে এটা সূত্রটা কিন্তু অনেকে গুলাই ফেলে, এই যে খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র আমরা লিখবো যে অরবিটাল সংখ্যাটা অনেকে গুলাই ফেলে ইলেকট্রন সংখ্যার সাথে। সবসময় মনে রাখবা ইলেকট্রন সংখ্যা হচ্ছে অরবিটাল সংখ্যার দ্বিগুণ, ঠিক আছে, মানে কি তাহলে অরবিটাল সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যার অর্ধেক, মানে কি 2 × 2 L+1, এটা হচ্ছে আমাদের অরবিটাল সংখ্যা, ঠিক আছে। এখানে তুমি লিখবা প্রত্যেকটার উপর কিন্তু লিখে দেবা, ঠিক আছে। এর আগে তোমরা কিন্তু সুন্দরভাবে একটা ডিসক্রিপশন দিয়ে দিবা, ডেমো দিয়ে দিবা যে এন কি, এল কি, এম কি, বা সুন্দরভাবে বলে দিবা, তাহলে এখানে আবার বক্সে না লিখলেও চলবে। তোমরা যদি এখানে সুন্দরভাবে যে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম, এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম লিখে দাও, তাহলে কিন্তু এখানে জাস্ট এগুলো বসাই দিলে হচ্ছে, আমাদের এক্সট্রা করে লিখে লাগতেছে না। তারপর আবার ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে, ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে সেম, এই যে আমাদের এটা 2 দিয়ে গুণ দিয়ে দিলে হয়ে যায় 2 × 12+1, ঠিক আছে, জাস্ট অতটুকু। সো এখন আমাদের কাজ হচ্ছে এন এর মান কী দিছে, আমাদের এন এর মানটা কিন্তু আমাদের 4 ধরে দিছে, এন সমান 4 দিয়ে দিয়েছে এখানে স্পেসিফিক, এটার কোনো আর পাল্টানো যাবে না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে, সো এন এর মান 4 এর ক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা এবার এন এর মান 4 এর জন্য আমরা জানি কয়টা নাম্বার হয়, এন এর মান 4 এর জন্য আমরা জানি যে 4টা হয়, ঠিক আছে, 0 থেকে 3 পর্যন্ত হয়, 0 1 2 3। সো এখানে চারটার জন্য 4টা রুল করে ফেলবো, একটা রুল, 2টা রুল, 3টা রুল, 4টা রুল হয়ে গেল, সমান হয় না যদিও, 4টা রুল হয়ে গেছে। তারপরে আমাদের কিন্তু লিখে ফেলবো যে এল এর মানটা এন সমান 4 এর জন্য এল এর মান হচ্ছে 0 1 2 এবং 3, এই 3টা হয়ে গেল। সো এইখানে দেখো এল এর মান যখন 0, এম এর মান তখন 0 আসবে, ঠিক আছে। সো এল এর মান যখন 1 তখন কি আমাদের জানি 0 হবে, এখানে +1 -1 হবে, তো আমরা একবার লিখে নিলাম +-1, ঠিক আছে, লিখে ফেললাম, মানে এটা 3টা হয় এখানে, ধরো প্রথমে +1 0 -1 অথবা -1 0 +1। সো আমরা 0 +-1 জায়গা সব লিখে ফেললাম। তোমরা চাইলে এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, সমস্যা নেই, তোমাদের যেটা ভালো লাগে এটাই লিখবা। সো টুর ক্ষেত্রে সেম, 0 +-2 দিয়ে দিলাম, +-1 কমা দিবা প্রত্যেকটার পাশে, এবং +-2, ঠিক আছে। সো এটা দিলে 2 এর ক্ষেত্রে 0 +-1 মানে এখানে 5টা আসবে, 0 মানে এখানে 5টা হয়ে যাবে, তো সো জায়গা আসবে না, সো 20ও লাগবে, সো এই +-1 2 দিয়ে দিলাম। সো এটা দিলেও ভয় পায় না তোমরা, এটা দিলেও কিন্তু তোমাদের মার্ক পাবা, কোনো সমস্যা নেই। সেমভাবে 3 এর ক্ষেত্রে 0 ক্ষমা দিবা, +-1 +-2 এবং আমাদের 3, এই 3টা দিয়ে দিলাম। সো এটা হয়ে গেল। তো স্পিনের ক্ষেত্রে যে জিনিসটা আসবে, যে স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমাদের যে +12 0 যেহেতু আছে, +-12 হয়ে যাবে। সো এখন থেকে আসলে একটা খেলা আসে। সো স্পিনের ক্ষেত্রে এই যে যেহেতু এখানে আমাদের এম এর ম্যাগনেটিক সংখ্যা যতটা হবে স্পিন কিন্তু সেম হবে। সো স্পিন 3টা হবে, সো 3টার ক্ষেত্রে আমাদের এখানে 3 দিয়ে গুণ দিয়ে দেবো, ঠিক আছে, 3 × এখানে যেহেতু 2টা আছে, এখানে 3টা হবে না, 3টা হবে, যেহেতু 0 একটা, +1 একটা, -1 একটা, 3টা। সো 3 × +-1, ঠিক আছে, হয়ে গেল। এখানে হচ্ছে 5টা আছে, দেওয়া আছে 3টা, 0 +1 +2 -1 -2, ওকে। সো এখানে 5 দিয়ে গুণ দিয়ে দেবো, 5 দিয়ে +-1/2টাকে আমরা গুণ দিয়ে দিচ্ছি। সো এইখানে 3 এর ক্ষেত্রে এখানে কয়টা আছে, এখানে আছে আমাদের টোটাল আছে 0, 7টা আছে টোটাল, ঠিক আছে, এখানে 7 দিয়ে আমরা গুণ দিয়ে দেবো, +-1/2, ঠিক আছে, 7টাতে গুণ দিল। তারপরে এখানে আমাদের কী হচ্ছে, এই যে 2 × 12+1, সো এখানে আবার ক্যালকুলেশন করে বসাই দিতে হবে। সো এটা তোমাদের ক্যালকুলেশন লাগবে না, এটা তোমরা মুখে বসাই দিতে হবে, মনে রাখবা এখানে এই যে এলের মতো 0 আছে, 0 জন্য প্লাস দিয়ে যুগ দিয়ে যত আসে অত বসাই দিবা, সমস্যা নেই, প্যারা খাওয়ার দেওয়া নাই, একটু পেঁচানোর দেওয়া নাই, জাস্ট 0, এখানে 2 0 0 আসে 1, সো এটা একটা, সো এখানে আবার 1 আসে, তো 3টা আসে, এখানে আবার 5টা আসে, ঠিক আছে, এখানে কটা আসে, এখানে আছে 7টা। সো আরেকটা টেকনিক্স মনে রাখতে পারো তোমরা, যে এম এর সংখ্যা যতটা আবার এটার সংখ্যা ততটা আসে, অরবিটাল সংখ্যা, অথবা তোমরা ক্যালকুলেশন করে করো, ও বেজাল তখন নেই। তারপরে এটা তো গুণ নিয়ে বসাই দিবা, 2 একে 2টা, তারপরে এখানে 2 3 6টা, 2 3 6টা আছে, 2 5 10টা, আর আছে 2 7 14টা। সো এখানে আবার মোট লিখে দেবা, মোট হচ্ছে কতটা, 32টা আসে। সো এটা সুন্দর একটা প্রশ্ন সলভ করে দিলাম। এইটা বলতে পারো তোমাদের জন্য এই টাইপটা 5 স্টার, এটা থেকে আসার সম্ভাবনা বলতে পারো 99.99% আসে, 100% গ্যারান্টি দিই না। তো এইখান থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে 99%। এখানে হয়তো এন এর মান 4 না দিয়ে 5 দিয়ে দিতে পারে, 3ও দিতে পারে, সমস্যা নেই, এটা নিয়ে প্যারা খাবা না। সো 3ও দিতে পারে।
সো এটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সো এটার মধ্যে আরেকটা টাইপ আছে। এটা গ নাম্বারে আসে, ঠিক আছে? এটা বিশেষ করে গতে দেয়, এই প্রশ্নটা খুবই গতে দেয়। আমি দেখছি অনেকগুলো বোর্ড আসছে যে এন এর মান 3 দিয়ে দেয়, এন সমান 3। এখানে বলে যে এর জন্য এল এবং এম এর মান, ঠিক আছে, এটা গণনা করো, এল এবং এম এর মানটা, এর মান গণনা করো, ঠিক আছে? এটা হচ্ছে গণনা করতে চাই। সো এক্ষেত্রে তো এটা আরও ইজি। এটা আমি দেখছি বেশিরভাগ প্রশ্ন, বোর্ডের প্রশ্ন 3 দিয়ে দিয়েছে। সো এটা সেমভাবে একটা বক্স বানাই দিবা তোমরা, একটা টান দিবা, বক্স দিয়ে দিবা। সো একটা টান দিবা, এখানে 3টা কোডা করে ফেলবা, 1টা কোডা, 2টা কোডা, 3টা কোডা হয়ে গেছে। সো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, এখানে লিখবা যে প্রধান কোয়ান্টাম। তারপরে আমাদের এখানে এন সমান সমান জাস্ট 3, এন আর কিছু লেখার দরকার নাই। তারপরে এখানে লিখবা যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, লিখে এল লিখবা। আর এটা হচ্ছে আমাদের চুম্বক কোয়ান্টাম সংখ্যা লিখবা, তারপরে এম, ঠিক আছে? সো ভ্যালু তো সেমই। তারপরে এখানে 3টা করবা। সো এন এর মান 3 যেহেতু আছে, 3 এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0, 1, 2, সবাই জানি। সো এল এর মান 0, এটা আগের মতোই প্রশ্ন। এল এর মান যখন 0, এম এর মান 0, এম এর মান এল এর মান যখন 1, তখন এটার মান হচ্ছে কত? 0 প্লাস মাইনাস 1। এল এর মান যখন 2, তো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। দ্যাটস এনাফ আনসার। এটাই আনসার। 3 মার্ক হয়ে গেল, 3 মার্ক হয়ে যাবে, ঠিক আছে? এটাও আসার সম্ভাবনা আছে, ইম্পর্টেন্ট আছে প্রশ্ন। আমি দেখছি, আমরা চেক করছি যে বিভিন্ন বোর্ডের মধ্যে এই প্রশ্নটা পাইছি, ঠিক আছে? সো এটা একটা টাইপ। সো নেক্সট যে টাইপটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটাও আসছে বোর্ডের মধ্যে, একটু জটিল করলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে আমাদের যে পাউলির বর্জন নীতি আছে না, যে পাউলির বর্জন যে নীতির, অনেকে এটাকে পলির বর্জন নীতিও বলে। সো পলি সেমই, একই, গাড়ের নামে হচ্ছে গর্দনা। সো এটা নিয়ে প্যারা করার কিছু নাই। এই ক্ষেত্রে প্রশ্নটা কীভাবে আসতে পারে, দেখো এখানে বলতে পারে যে যে 3s1 ও আচ্ছা 2s1, ঠিক আছে, এই দুইটা অরবিটালের ইলেকট্রন সংখ্যা দিয়ে দিল। সো বলতে পারে যে যদি এদের যে ইলেকট্রনটা আছে, এত এর ইলেকট্রনগুলো যদি একই দিকে ঘুরে, ঠিক আছে, এদের ঘূর্ণনটা যদি একই দিকে হয়, যদি একই দিকে ঘুরে, তাহলে কি মানে এই পৌলির বর্জন নীতিটা মানবে কিনা, পৌলির বর্জন নীতিটা কি মানবে কিনা। যদি একই দিকে ঘুরে, তখন পৌলির বর্জন নীতি মানবে কিনা, ঠিক আছে? আমরা লিখে দিই সুন্দরভাবে, তোমরা নোট করতে পারবা যে 3s1 ও 2s1 এর ইলেকট্রনগুলো একই দিকে ঘুরলে পলির বর্জন নীতি মানে কিনা, মানে না। সো সেম। সো এখানে একটা জিনিস মনে রাখবা তোমরা, এটা কিন্তু ট্রিক্স বা শিখে দিতেছি। সো রবি সিমে যখন আমাদের ব্যালেন্স চেক করি, তখন একটা জিনিস মনে রাখবা যে কল দিলে যখন মানে আমাদের ইমার্জেন্সি বা সামথিং নিতে হয়, যেমন এর একটা কোড আছে না, *124#, এই যে একটা কোড আছে, এটা কিন্তু রবির ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? এটা অন্যটার ক্ষেত্রে না, *124#। সো এই কোডটা দিয়ে কিন্তু মনে রাখা যায়। কি মনে রাখা যায়? দেখো এটা মনে রাখবা যে এক দিয়ে বলতে একই পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কখনোই এক হবে না, ঠিক আছে? কি বললাম? *124# একটি পরমাণুতে বা একই পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কখনোই কি হবে না, এক হবে না। এটা হচ্ছে মাস্ট। সো এই জিনিসটা তোমরা আগে সংক্ষেপে লিখে দেবা, যে লিখবা যে এত কোয়ান্টাম সংখ্যার জন্য সেটা দেখাতে, লিখবা যে 3s এবং এত এর জন্য যদি একই দিকে ঘুরে, তাহলে পলির বর্জন নীতি প্রযোজ্য হবে কিনা। তার নিলাম যে লিখবা যে প্রথমে সংজ্ঞাটা লিখবো, সুন্দরভাবে লিখবো যে পলির বর্জন নীতি দিয়ে এটা আমাদের সংজ্ঞা লিখবা, ঠিক আছে? ডেফিনেশনটা সুন্দরভাবে লেখা যায় যে পলির বর্জন নীতি অনুসারে একই পরমাণুতে 2টি ইলেকট্রন 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কখনোই এক হবে না। সুন্দরভাবে পলির বর্জন নীতি দেখে দিলা। সো এখন দিবা যে উদ্দীপকের 3s1 এবং 3s2 এর ইলেকট্রনগুলো একই দিকে ঘুরলে পলিবর্জন নীতি প্রযোজ্য হবে, তা নিচে ব্যাখ্যা করা হলো, ঠিক আছে? পলিবর্জন নীতি হবে মানে 3s1 এবং 3s2 মানে কি, এটা একই পরমাণুর কিন্তু 2টা ইলেকট্রন, ঠিক আছে? সো এক্ষেত্রে তোমাদের পলিবর্জন নীতির ক্ষেত্রে লিখবা যে প্রযোজ্য হবে, তারপরে তোমার কি 2s এর ক্ষেত্রে দেখাই দিবা, তোমরা লিখবা 2s 1 এর ক্ষেত্রে এখান থেকে, এবং 3s1 এর ক্ষেত্রে, ঠিক আছে? জাস্ট এতটুকুই। সো
পরিবর্তন নীতির ক্ষেত্রে কী বললাম, একই পরমাণুতে চারটি কোয়ান্টাম সংখ্যা, তো চারটি কোয়ান্টাম সংখ্যা যখনই আসবে কথাটা, তখনই আমাদের যে জিনিসটা লিখবে, যেমন এন লাগবে, প্রধান কোয়ান্টাম আছে, আমাদের সহকারী কোয়ান্টাম আছে, আমাদের ঘূর্ণন ম্যাগনেটিক কোয়ান্টাম আছে, তোমার স্পিন কোয়ান্টাম আছে। সো এই জিনিসটা লাগবা, তো এগুলো আলাদা আলাদা টানিয়ে দিবা। সো 2 এর ক্ষেত্রে প্রধান সংখ্যা আমরা জানি, প্রধান কোয়ান্টাম হচ্ছে 2। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা যেহেতু 2, তো 2 এর ক্ষেত্রে এখানে এল এর মান কত, এল এর মান তো জানি আমরা 0। এস এর জন্য এল এর মান, এল এর মানটা কিন্তু এস এর জন্য আসে, ঠিক আছে, এস এর জন্য এল এর মান তো 0, এটা সবাই জানি আমরা। তো এস এর জন্য এল এর মান যখন 0 আসবে, এম এর মান কত আসবে, আলটিমেট কিন্তু 0 আসবে, ঠিক আছে। আর এম এর মান যখন 0 আসে, তখন এস এর মানটা কি আসে, এস এর মান তো প্লাস হাফ, 100% প্লাস হাফ আসবে। সেমভাবে এখানে হচ্ছে এন এর মান কি 3, এল এর মান কি এস এর জন্য 0, এম এর মানও 0, বুঝতে পারতেছো কি না? সো 0 হলে প্লাস হাফ, সেম কিন্তু এটা কিন্তু অনেকে বুঝে না, প্যাস লাগাই দিয়েছে ভাই কীভাবে লিখবো এটা। মনে রাখবা এন, এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে সাহায্যকারী কোয়ান্টাম, ঠিক আছে, সহকারী কোয়ান্টাম। এটা কিন্তু এল অনুসারে আসে, এল যদি 2 হয়, হ্যাঁ, এটা কিন্তু এই যে এইটা অনুসারে এস এর মান আমরা জানি না, সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যা এস এর মান কত 0। এখানে এটা পড়ছিল না যে এস এর জন্য এস হচ্ছে, এস এর জন্য হচ্ছে 0, এল এর মান 0, এস পি এর জন্য হচ্ছে আমাদের কত 1, ডি এর জন্য হচ্ছে 2, হ্যাঁ, এগুলো এফ এর জন্য হচ্ছে 3, এর পড়ছিল না সেইভাবে। সো এস এর জন্য কিন্তু এল এর মানটা 0, এটাও এস এর জন্য এল এর মান 0, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3, এখানে হচ্ছে 2। সেমভাবে যেহেতু এল এর মান 0 হয়ে যাচ্ছে, তো এম এর মানটা আলটিমেট 0ই হবে, ম্যাগনেটিক কোয়ান্টাম তো 0ই, সো এটাও 0। সো যখনই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 0 হবে, তখন স্পিনগুলো প্লাস হাফ হবে। তখন পরিবর্তন নীতির অনুসারে দেখবা যে তোমরা লিখে দিবা যে লাস্টে লিখবা কি, যে উপরোক্ত বিশ্লেষণ দেখা যাচ্ছে যে এল এম এবং এস এর মান, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই তিনটা কিন্তু সেম হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে গুণন বোঝাচ্ছে, মানে একই দিকে ঘুরতেছে, প্লাস হাফ মানে একই দিকে ঘুরতেছে। এল এম এবং এস এর মান এক, মানে এক হলেও এন এর মান ভিন্নতার কারণে পরিবর্তন নীতি প্রযোজ্য হবে, ঠিক আছে। এল এর মান ভিন্নতা, এখানে তিনটা মান সেম, একটা ভিন্নতা, মানে একই পরমাণুতে চারটি কোয়ান্টাম সংখ্যার সেট কখনোই এক হবে না, তিনটা মিললেও যে কোনো একটা ভিন্ন থাকবেই, জাস্ট অতটুকুই পরিবর্তন নীতি। দ্যাটস এনাফ। তুমি কিন্তু মার্ক এখানে যদি 4 মার্কের আসে, সাইডের সাইড তোমাকে দিতে স্যার বলবে না, ঠিক আছে। সো এটা একটা 100% ইম্পর্ট্যান্ট একটা সিকিউ আমরা সলভ করছি, একটা টাইপ। সো আমরা নেক্সট টাইপে এখন যাব। আমাদের নেক্সট যে টাইপটা, এটা হচ্ছে আমাদের খ মার্কে আসে, ঠিক আছে, এটা হচ্ছে অনুধাবন প্রশ্ন আসে, এটা বলতে পারো আসার মতো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অনুধাবনের জন্য এটা বলতে পারো এটা 5 স্টার, 5 স্টার, এটা আসার সম্ভাবনা সর্বোচ্চ। সো প্রশ্নটা কীরকম দেয়, যে দ্বিতীয় শক্তি স্তরে দিল, ধরো কথার কথা দ্বিতীয় শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে, ঠিক আছে, দ্বিতীয় শক্তি স্তরে এখানে কী দিল, ধরো 2D ও 3F, ঠিক আছে, এটা সম্ভব কিনা দিবে, এটা কি পসিবল, এটা কি পসিবল, ঠিক আছে, এটা কি পসিবল কিনা, মানে জানতে চাচ্ছে, এটা প্রশ্ন করছে। সো 2D এবং 3Fটা কি আসলে কি পসিবল কিনা, তখন তুমি কি বলবা, তখন তুমি ব্যাখ্যার ক্ষেত্রে যখনই লিখবা, তখন লিখবা যে দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 2D এবং 3F সম্ভব নয়, কারণ কি, মানে সোজা বাংলায় খাস বাংলায় লিখে দেওয়া, যে দ্বিতীয় শক্তি স্তরে 2D এবং 3Fটা প্রযোজ্য নয়, কারণ দ্বিতীয় শক্তি স্তরে আমরা জানি যে n সমান কত 2, এবং n সমান যখন 2 আসবে, এল এর মান হচ্ছে 0 এবং 1। সো এখানে লিখবা যে এল এর মান 0 এবং 1 এর জন্য আমাদের যে এগুলো পাই, অরবিটালগুলো পাই, এল এর মান 0 এবং 1 এর জন্য যে অরবিটালগুলো, তো 0 এর জন্য পাই এস, আর আমাদের 1 এর জন্য পাই হচ্ছে কি পি পাই। তাহলে কি বলা যাচ্ছে যে এই যে মানে দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 2D তো সম্ভবই না, 3F সম্ভব না, ঠিক আছে, জাস্ট অতটুকুই। এন এর মান 2, এটার ক্ষেত্রে 2D এর ক্ষেত্রে এটা সম্ভব না, এবং এন এর মান 3 যেটা আছে এটার ক্ষেত্রে 3F সম্ভব না, কারণ যখনই এন এর মানটা 3 আসবে, 2D 3F এর ক্ষেত্রে 3 আসলে 0 1 2, ঠিক আছে, এই তিনটা আসে। সো এটার জন্য এস, এটার জন্য আছে আমাদের কি পি, এটার জন্য আছে ডি, তাহলে এফ করতে গেলে এফ এর জন্য কোনো কিছু নেই, সো এটা সম্ভব না। সুন্দরভাবে ব্যাখ্যা সাজায় লাগবে ভাই, একটু সুন্দরভাবে বুঝাই দিছি, এটা সুন্দরভাবে লিখবা, এটা 2 দিতে বলবে না, এটা আসার সম্ভাবনা কিন্তু বলতে পারো যে 99%, ঠিক আছে, এটা আসার সম্ভাবনা আছে 99%। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এখন আমরা যে টাইপটা ঢুকতেছি, এটা হচ্ছে বর্ণালী মিতি, এটাও আরেকটা ইম্পর্টেন্ট টাইপস, এইচএসসিতে খুবই বেশি আসে, এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। এই টাইপের বাইরে প্রশ্ন আসবে না। গুণগত রসায়ন দেখা যেত একটা চ্যাপ্টার, তোমাদেরকে আমি খুবই সহজে মানে কয়েকটা টাইপের অধীনে শেষ করে দিয়েছি। এইচএসসির আগে জাস্ট তোমরা শুধু টাইপগুলো করে ফেলবা, এবং প্রত্যেকটা টাইপের অধীনে তোমরা চাইলে একটি করে সিকিউ করবা, বেশি না, বোর্ড থেকে বেসে যে কোনো একটা সিকিউ করবা,
প্রত্যেকটা টাইপ থেকে, এর বেশি একটা করা লাগবে না, নাহলে তুমি সিকিউ রিভিশন দিবা নাকি এমসিকিউ রিভিশন দিবা, মানে সময় পাবা না, ঠিক আছে, অনেক সময় বইও পড়া লাগে। সো এই টাইপগুলো রিভিশন দিলে হয়ে যাচ্ছে। তখন বর্ণালিমিতি যে টাইপটা, এটা হচ্ছে আমাদের টাইপ 5-এ পড়ছে, টাইপ 5-এর মধ্যে পড়ছে, এটা হচ্ছে বর্ণালিমিতি বলা যায়, ঠিক আছে, বর্ণালিমিতি, বর্ণালিমিতি। সো এটা হচ্ছে টাইপ 5-এর মধ্যে। সো বর্ণালিমিতির কাছে যে জিনিসটা আসে, এটা হচ্ছে আমাদের রিডবার্গ সম্পর্কিত যে জিনিসটা আসে আর কি। সো এখানে একটা বিখ্যাত একটা প্রশ্ন আসে যে, ধরো বিখ্যাত বলতে এই টাইপ থেকে প্রশ্ন আসে, সেম টাইপের, ধরো দিল যে দ্বিতীয় কক্ষপথে বা শক্তি স্তরে তৃতীয় রেখা বর্ণালী দৃশ্যমান হবে কি, দৃশ্যমান হবে কি না। সো এখন এই ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা আসে, বিখ্যাত যে সমীকরণটা, এটা সমীকরণটা হচ্ছে এটা, যে 1/λ যে সমীকরণটা আর কি, 1/λ ইজ আছে RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা। সো এখানে কিন্তু পেজটা লাগে, এখানে পেজটা কীভাবে লাগে, এখন বলতে পারো যে ভাইয়া আমি n1 এর মান কোনটা ধরবো এবং n2 এর মান কোনটা ধরবো। এখানে n1 সবাই ধরতে পারে, n1 মানে ছোটোটা 2। এখন n2 মানটা কি তৃতীয় রেখা, এই যে এখানে এই পেজটা লাগাই দেয়, এখানে তৃতীয় রেখা দেওয়া, কী দেওয়া ভাইয়া, তৃতীয় রেখা, এখানে তৃতীয় রেখা দেওয়া। সো n2 মানটা অনেকে কী করবে, n2 মানটা অনেকে 3 ধরে ফেলে, এই তো অঙ্কটা ভুল হয়ে যায়। n2 মানটা 3 ধরলে যত সুন্দরভাবে অঙ্কটা করে না কেন ক্যালকুলেশন, স্যার কিন্তু জাস্ট এখানে এই জিনিসটা ফলো করবে, স্যার টোটাল অঙ্কটা ফলো করবে না, জাস্ট এখান থেকে তোমাকে এই জিনিসটা ফলো করে দেখবে যে তুমি কি n2 আর n1টা ঠিকঠাক নিছো কি না। এই প্রশ্ন ট্রিক্সই আসলে এটা, মানে এটা বুদ্ধি করে দিয়েছি যে স্যার তোমাকে চেক করবে যে এখানে তুমি প্রথম ভ্যালু নিতে কি ঠিকঠাক নিয়েছো কিনা, ভ্যালু যদি ঠিকঠাক নিয়ে থাকো জাস্ট অঙ্ক আর দেখবে না, জাস্ট মার্ক দিয়ে দেবে, জাস্ট আনসারটা স্যারের আনসারটা মিলে দেখবে না, জাস্ট এখানে দেখবে, জাস্ট অতটুকুই। সো n2-র ক্ষেত্রে n2 3 হবে না, এখন বলতে পারো যে n2 কত হবে, সবসময় মনে রাখবো এটাই কিন্তু ট্রিক্স। এই ধরনের প্রশ্ন তোমাকে তৃতীয় শক্তি স্তরের পঞ্চম রেখাও দিতে পারে, অথবা প্রথম শক্তি স্তরের তৃতীয় রেখা দিতে পারে। সো যততম রেখা বলবে, ঠিক আছে, তৃতীয় রেখা বলতেছে না, তখন তুমি n2টা সমান সমান n2 যখন ধরবা, এটা তো n1 এর মান দেওয়া আছে, n1 সমান সমান তো দ্বিতীয় মানে 2, n2 সমান সমান ধরবা কি n1 প্লাস মানে তম রেখা, ঠিক আছে, যততম রেখা চাইছে, তখন এখানে কত আসবে, তাহলে এখানে n2-র মানটা কত আসতেছে আমাদের, n2-র মানটা আসতেছে আমাদের n1 এর মান হচ্ছে 2 প্লাস হচ্ছে তৃতীয় রেখা বলতেছে না, তৃতীয় রেখার জন্য 3, মানে আলটিমেট হচ্ছে 5 আসতেছে। সো এইটাই কিন্তু ট্রিক্স, ঠিক আছে, এইটার মাধ্যমে অনেক প্রশ্ন তুমি পাবা। সো এখানে কিন্তু ভ্যালুগুলো সুন্দরভাবে তোমরা ইনপুট দিবা, ভ্যালুগুলো ইনপুট দেওয়ার মাধ্যমে ধরো আমি একটা ম্যাথ দেখাই দিই। সো এখানে RH-এর ক্ষেত্রে আমাদের কী আসতেছে, এখানে আর এর মানটা লাগবে, রিডবার্গের যে ধ্রুবকটা আছে, ঠিক আছে, RH-এর মানটা আমাদের এখানে লিখে দিতে হবে সুন্দরভাবে। সো রিডবার্গের ধ্রুবকের মানটা আমরা কীভাবে লিখবো, রিডবার্গের ধ্রুবকের মানটা আমরা জানি যে এখানে মানটা ছিল কত, যে আমাদের যে 1.09678, যদি একটু জায়গা সংকলন ইন্টু 10⁻², এটা কিন্তু মিটারে, সবসময় খেয়াল রাখবা, ন্যানোমিটার দেওয়া আছে, এটা মিটারে নিতে পারা চাইলে তোমরা, ন্যানোমিটার দেওয়া আছে, 10⁻² ন্যানোমিটার দেওয়া আছে, মিটার নিলে কিন্তু মানে 10/10 হয়ে যাবে। সো এক্ষেত্রে আমাদের এখান থেকে সমীকরণটাকে প্রথমে একটু ভাঙতে হবে, যেমন RH শুরু করে লিখি, 1/n1 এর মানটা আমাদের জন্য কত, 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার, n2 স্কোয়ার মানটা কত, n2 5, সো 5 স্কোয়ার। সো এখান থেকে আমরা ডিরেক্ট যদি করে ফেলি, RH তো আসেই, এখান থেকে আছে 1/, কত 1/4 প্লাস 1/ হচ্ছে 25, 1/4 এবং 1/25। সো এখান থেকে কী আসতেছে, RH আসতেছে, এখানে মাইনাস হবে, সরি ভুলে দিয়েছি প্লাস। সো এখান থেকে চাইলে একটা আমরা সমীকরণ করে ফেলতে পারি যে 4×25 100 হয়, সো 4 দিয়ে দিলে 25 হয়ে যাচ্ছে, এখানে আমার -4 হয়ে যাচ্ছে। সেখান থেকে ডাইরেক্ট আমরা লিখে ফেলেছি এখানে কত আসতেছে, মানে আলটিমেট 21 আসতেছে। সো 21 RH দিয়ে দিলাম, বা হচ্ছে 100, আর লেখা বাড়াচ্ছি না আর কি। সো তারপরে আমাদের যে মানটা, এখান থেকে ল্যামডার মান এখানে বসাই দিতে হবে, সেটা হচ্ছে মানটা আমরা কীভাবে পাবো। সো মানটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা ফলো করবো, এখান থেকে আছে 1/λ মান, ঠিক আছে, 1/λ মান হচ্ছে হতো আমাদের যে 21 RH বা হচ্ছে আমাদের 100 আছে। সো এখানে ল্যামডা যখনই আসবে বা দিয়ে লিখবা ল্যামডা, ঠিক আছে, ল্যামডা যখনই আসবে তখনই কিন্তু আমাদের উল্টায় যাবে, এটা সমীকরণটা কিন্তু উল্টে যাবে, 100 যাবে উপরে
আর 21 আর এইচটা কিন্তু আমাদের নিচে চলে আসবে। সো এখান থেকে কিন্তু আমাদের যে মানটা যেটা আসবে 100 বসাই, এখান থেকে আমাদের 21 তো আছেই, 21 ইন্টু রিড ব্যাগানের যে মানটা আছে 1.0967 ইন্টু 10^2। সো এইটা আমাদের ব্র্যাকেট দিয়ে বসাই দেবো। এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি। হ্যাঁ, এখানে মান আসতেছে কত আমাদের, এখানে আসতেছে আমাদের ডাইরেক্ট 434.17 ন্যানোমিটারে কিন্তু আসতেছে। সো এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, যা নীল রেঞ্জের মধ্যে পড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে নীল বর্ণ, ঠিক আছে, এটা দৃশ্যমান। তো নীল বর্ণ কি দৃশ্যমান, সুতরাং বলবা যে এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, এগুলো কিন্তু মোস রাখবে যে বেনিয়া সকল আর কোনটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, এটা তোমরা মাস মুখস্থ রাখবা। তারপরে এখানে এটা যে রেঞ্জের মধ্যে পড়ছে নীল যেহেতু দৃশ্যমানের মধ্যে পড়ছে, সুতরাং লিখবা যে কি তৃতীয় রেখা বর্ণটা দৃশ্যমান হবে। জাস্ট আনসারটা হয়ে গেছে, এখানে মানে 4 মার্কে 4ই দিয়ে দিবে, ঠিক আছে। এটা টেনশন করা লাগবে না। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইপস আমাদের চলে গেল। সো তারপরে আরেকটা জিনিস লাগবে, তখন চাইতে পারে যে আবার বর্ণ, মানে বর্ণটা কীরূপ হবে, ঠিক আছে। আরেকটা টাইপ আছে যেমন N2 দিল, যে N2 ধরো N সমান 4 থেকে দিল N সমান 2তে বর্ণটা গেছে, মানে কি এটা মোটামুটি হচ্ছে আমাদের বিকিরণ করে গেছে, তখন দেবে যে বিকিরণ বর্ণ এটা কীরকম হবে, বিকিরণ বর্ণটা কীরকম হবে সেম, তখন কিন্তু N এর মান দেওয়া আছে। সো তখন কিন্তু সেমভাবে আমরা করে ফেলবো। সো N1 সবসময় N1 মানটা সর্বদা ছোটো ধরবো, ঠিক আছে, N2 মানটা সর্বদা বড় ধরবো। তারপর এটা যে হবে ল্যামডা সমীকরণ দিয়ে বসে, তারপরে যেই রেঞ্জের মধ্যে পড়বে, যে আলোটা আসবে, এই আলোটা আমাদের যে রেঞ্জের মধ্যে পড়ছে, আকাশি আসমানি সামথিং যেটাই আসে, এইটা লিখে দেবা যে এটা আসমানি, ঠিক আছে, বর্ণটা হচ্ছে আসমানি হবে। তারপর আরেকটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে বামার সিরিজের ক্ষেত্রে যে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, যে বলবে যে বামার সিরিজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ, যখন বলবে সর্বনিম্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, সর্বনিম্ন রশ্মি মানে কি, যখনই বলবে সর্বনিম্ন রশ্মি তখন কিন্তু মনে রাখবা যে N1টা তো 2 আছে, এবং সর্বনিম্ন যখনই বলবে তখন N2টা কিন্তু খুবই নিকটবর্তী থেকে আসছে, ঠিক আছে, খুবই N2টা হচ্ছে নিকটবর্তী মানে 3 থেকে, মানে সর্বনিম্ন মানে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, এটা কাছাকাছি থেকে আসছে, ঠিক আছে। আর যখনই বলবে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য তখন মনে রাখবা সবচেয়ে দূরবর্তীটা থেকে আসছে, তখন যদি বলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য তখন N2 মানটা হচ্ছে দীর্ঘটা হবে, সবচেয়ে বেশি যেটা হবে। সো এটাই। সো আজকের টাইপটা হচ্ছে এটাই, আমাদের কালকে যে আলোচনা করব ওয়ান শট সিকিউর যে পার্ট 2টা হবে আমাদের, গুণগত রসায়নের শেষ ক্লাস হবে। এটা হচ্ছে আমাদের মূলত দ্রাব্যতা থেকে বাকি এটুকু যতটুকু আছে টোটালটা শেষ করে দিব। সো ক্লাসটা কেমন লাগলো সবাই শেয়ার করে দিও নিজের প্রোফাইলে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ফেসবুক পেজ আছে আমাদের, যে ডিএমস রোড টু ড্রিম, এটা আমাদের এই ফলো দিয়ে রেখো, পাশে থেকো, এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো সবাই ভালো থাকো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আশা করি অনেক হেল্প হবে। কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগলো, কমেন্টে জানাও। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আমার অনেক সময় ভুল হইতে পারে, তো তোমরা, ভুল তো হয়, মানুষ মাত্রই ভুল। সো তোমরা কিন্তু কমেন্টে জানাই দিও যে কোন জায়গাটা ভুল হয়েছে, যদি ক্যালকুলেশনে কোনো ভুল হয় বা কোনো কিছু যদি বোঝাইতে ভুল হয় আমার, তোমরা কমেন্টে জানাও, তাহলে আমি আবার এটাকে ঠিক করার চেষ্টা করবো, ঠিক আছে। সো সবাই ভালো থাকো।